নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগোর লেখা লে মিজারেবল গল্পটির তৃতীয় পর্ব। আজকের গল্প পাঠ এবং চরিত্রায়নে রয়েছেন ব্রতদীপ, শুভদীপ, পার্থ, প্রদীপ এবং অনুরণিশা। আবহ সঙ্গীত সৃষ্টিতে সূর্য, প্রচ্ছদ অলঙ্করণে রোহন, গল্পের সূত্রধার, শব্দ সংযোজন এবং সমগ্র পরিকল্পনায় আমি নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের নিবেদন, ভিক্টর হুগোর লেখা লে মিজারেবল গল্পটির তৃতীয় পর্ব। সন্ধ্যা হতেই দ্রুত পায়ে ভ্যালজা ঘর থেকে বেরিয়ে এলেন। রাস্তার দিকে তিনি তাকিয়ে রইলেন অনেকক্ষণ। রাস্তায় লোক চলাচল বলতে গেলে নেই। ভ্যালজার মনে হলো রাস্তার গাছগুলোর আড়ালে কোনো লোক হয়তো ওঁত পেতে রয়েছে। তিনি তাড়াতাড়ি ঘরে ফিরে এলেন। কোজেতকে বললেন, আমার সাথে চলে এসো কোজেত, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কোনো রকম টু শব্দ করো না। সকালে বুড়ি ঘর ঝাড় দিয়ে চলে যাওয়ার পর ভ্যালজা তার দেরাজে যা টাকা পয়সা ছিল তা একটা থলের মধ্যে ভরে নিয়েছিলেন। ধীরে ধীরে কোজেতের হাত ধরে ভ্যালজা বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কেউ দেখলে মনে করবে তিনি প্রতিদিনের মতো সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন। রাস্তার অনেকটা জ্যোৎস্নার আলোয় আলোকিত, সাথে সাথে আবার রাস্তার অনেকটা ছায়া ঢাকা। সেই ছায়া ঢাকা পথ দিয়ে ভ্যালজা চলছিলেন। এর আগে বাড়ি থেকে বেরিয়ে তিনি খানিকক্ষণ বাড়ির সামনে রাস্তায় পায়চারি করেছেন। এরপর তিনি এগিয়ে চললেন সামনের দিকে। কেউ তার পিছু নিয়েছে কিনা তা বোঝার জন্য তিনি এগলি সেগলি পেরিয়ে যেতে লাগলেন। কিন্তু তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, তার কোনো কিছুই ঠিক করেননি। ছায়া ঢাকা অস্পষ্ট অন্ধকার পথ দিয়ে হাঁটছিলেন ভ্যালজা, আর আলোকিত অংশে চলাচলকারী লোকজনের দিকে লক্ষ্য রাখছিলেন। কিন্তু রাস্তার যেদিকটা অন্ধকার, অর্থাৎ ভ্যালজা যেদিক দিয়ে যাচ্ছিলেন সেদিকে চলাচলকারী লোকজনের গতিবিধি লক্ষ্য করতে পারছিলেন না। ভ্যালজা বোধহয় ভুলে গিয়েছিলেন যে অন্ধকারে গা ঢাকা দিয়ে তাকে কেউ অনুসরণ করতে পারে, কিংবা তিনি মনে করেছিলেন অন্ধকারে লুকিয়ে কেউ তার পিছু নেয়নি। আর নিয়ে থাকলেও তিনি তাদের চোখে ধুলো দিতে পেরেছেন, কিংবা তাদের চোখের আড়ালে এসে গেছেন। তিনি এ পথ সে পথ এগলি সেগুলি পেরিয়ে এতক্ষণ এজন্যই নানাভাবে পথ চলেছেন। রাত তখন প্রায় 11টা। ঘুরতে ঘুরতে ভ্যালজা ও কোজেত তখন কোতোয়ালি থানার সামনে দিয়ে যাচ্ছিলেন। রাতে কোথায় থাকবেন ভ্যালজা তা তখনও ঠিক করে উঠতে পারেননি। ওদিকে থাকা খাওয়ার মতো বেশ কয়েকটা হোটেল ছিল, কিন্তু ভ্যালজা সেসব হোটেলে থাকা উচিত মনে করেননি। রাতের আধারে ছোট কোজেতকে নিয়ে তিনি বলতে গেলে তখন এলো পাথারি পথ চলছেন। আলো বাঁচিয়ে অন্ধকারে গা ঢেকে পথ চলছেন, মনে শুধুই শঙ্কা। পথ চলছিলেন আর চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন। মাঝে মাঝে পিছু ফিরে তাকাচ্ছিলেন। কোতোয়ালি থানার সামনে দিয়ে যাওয়ার সময় পিছু ফিরে তাকাতেই ভ্যালজা দারুণ চমকে উঠলেন। কোতোয়ালি থানার অফিস ঘরের কক্ষগুলি থেকে রাস্তায় আলো পড়ছে, তাছাড়া রয়েছে জোছনা। সেই আলোয় ভ্যালজা দেখতে পেলেন 3 জন লোক তাদের দিকে আসছে। তাদের ভাবভঙ্গি যেন কেমনতর, মনে হলো যেন তাকে কেউ অনুসরণ করছে। তাদের মধ্যে একজন খানিক দূরে এসে আবার কোতোয়ালি থানার দিকে ফিরে গেল। ভাবগতিক সুবিধের মনে হলো না ভ্যালজার। আধারে গা ঢাকা দিয়ে ভ্যালজা চলতে লাগলেন। ওরাও এগোতে লাগলো। ভ্যালজা চট করে পাশের একটি গলিতে ঢুকে পড়লেন। ছোট্ট সরু গলি, জোছনার আলো গলির মধ্যে না পড়ায় অন্ধকার। এই গলি থেকে ও গলি, ও গলি থেকে পরের গলি, এমনি করে গলি পেরিয়ে যেতে লাগলেন তিনি। 7টা 8টা গলি পেরোনোর পর একটি খোলা মাঠের মতো জায়গায় তারা বসে পড়লেন। অনুসরণকারীর একজন সেই গলিতে তার পিছু পিছু আসছিল বলে ভ্যালজার মনে হল। লোকটাকে ভালো করে দেখার জন্য এবং আত্মগোপনের জন্য ভ্যালজা পার্কের কোণের একটি বাড়িতে দেওয়ালের আড়ালে গা লুকোলেন। কিছুক্ষণ পরই সেই লোকগুলো কাছে এসে পড়ল। সংখ্যায় তারা 4 জন। পরনে তাদের লম্বা কোট, হাতে লাঠি, মাথায় টুপি। পার্কের মধ্যে দাঁড়িয়ে লোকগুলো এধার ওধার অঙ্গুলি নির্দেশ করে কি যেন দেখতে লাগলো।
ভ্যালজা সেই বাড়ির দেওয়ালের আড়াল থেকে সব লক্ষ্য করতে লাগলেন। চারজনের মধ্যে যাকে দলপতি বলে মনে হচ্ছিল তার চেহারা ভালো করে তিনি তখনও দেখতে পাননি। সে ভ্যালজার দিকে পিছু ফিরে দাঁড়িয়েছিলেন। ভ্যালজার মনের মধ্যে তখন এক দারুণ আলোড়ন শুরু হয়ে গেছে। আলোড়ন অবশ্যই শুরু হয়েছে সেই গতকাল থেকেই, কিন্তু এখন চরম আকার ধারণ করল। কৌজিত তার গায়ের সাথে সেটিয়ে রয়েছে। ভ্যালজা তাকে দুহাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলেন। এমন সময় দলপতি গোছের লোকটি তার দিকে মুখ ঘোরালেন। জোছনার আলোয় তার মুখ এবারে ভালো করে দেখতে পেলেন ভ্যালজা। সাথে সাথে তার শরীরের রক্ত যেন পা থেকে মাথা পর্যন্ত উথাল পাথাল করে ছুটে গেল। এই যে সেই ইন্সপেক্টর জাভেয়ার। ভ্যালজার মনে আর কোনো সন্দেহই নেই। গত কয়েকদিনের ঘটনা তার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। ইন্সপেক্টর জাভেয়ার তাকে ধরার জন্য হন্যে হয়ে ঘুরছে। ভ্যালজা আবার ভাবছিলেন, জাহাজ থেকে সমুদ্রে পড়ে গিয়ে মৃত্যুর ব্যাপারে ইন্সপেক্টরের কি কোনো সন্দেহ রয়েছে? সে কি তাকে সত্যি সত্যি চিনতে পেরেছে? কিন্তু আর দেরি নয়। ইন্সপেক্টর জাভেয়ারের দলবল তখনও বোধহয় কি করবে ঠিক করে উঠতে পারেনি। তারা দাঁড়িয়ে বোধহয় জল্পনা কল্পনা করছে। এই সুযোগ, ভ্যালজাকে এখান থেকে সরে যেতে হবে। এদের চোখের আড়ালে চলে যেতে হবে অনেক দূরে। এদিক ওদিক তাকিয়ে ভ্যালজা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলেন। পাশেই ছিল একটি সরু গলি, তার মধ্যে তিনি ঢুকে পড়লেন। কুজির তখন ভয় একেবারে কেঁচোর মতো হয়ে গেছে। ছোট্ট মেয়ে হলেও সে এইটুকু আঁচ করতে পেরেছে যে বাবার নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে, না হলে তিনি অমন করছেন কেন? এদিকে ক্লান্তিতে কোজে তার চলতেই পারছিল না। কোজেত বলল, বাবা, আমি আর হাঁটতে পারছি না। এতক্ষণ কোজেতকে হাতে ধরে অনেকটা আচ্ছন্নের মতো পথ চলেছেন ভ্যালজা। কোজেতের কথায় তিনি চমকে উঠলেন। হ্যাঁ, তাই তো মা, তাই তো। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না মা? কোজেতকে কাঁধে তুলে নিয়ে আবার তিনি পথ চলতে লাগলেন, আগের চেয়ে অনেক অনেক দ্রুত পায়ে। এই পথ সে পথ ঘুরে একসময় ভ্যালজা নদীর পাড়ে এসে পৌঁছলেন। নদীর উপর দিয়ে সেতু চলে গেছে এপার থেকে ওপারে। ভ্যালজা তখন ভাবছিলেন এবার তিনি কি করবেন। পিছন ফিরে তাকালেন। ইন্সপেক্টর জাভেয়ারের লোকজনকে দেখা যাচ্ছে না, কিন্তু তাহলেও বসে থাকা চলবে না। পাড় থেকে চলে আসার পরপরই জাভেয়ার হয়তো তার পিছু নিয়েছে। এখনই হয়তো সে এসে পড়বে। সেতুতে তখন লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সেতুর ইজারাদের একটি লোক এপাশে মোতায়েন রয়েছে। সে সময় ওই সেতু পারাপারের জন্য টোল আদায় করা হতো। ইজারাদের সেই লোকটিকে সেতুর পারাপারের ভাড়া দিয়ে এগিয়ে যাচ্ছেন ভ্যালজা। এমন সময় লোকটি তাকে বাধা দিল, বলল, একি সাহেব, একজনের ভাড়া দিচ্ছেন যে? কাঁধের খুকিও তো বেশ বড়, হাঁটতে চলতে যে পারে না তা তো নয়, তার ভাড়া কই? ভ্যালজার মন বিগড়ে গেল। কাউকে কোনো সংবাদ দিয়ে তিনি যেতে চাচ্ছিলেন না। কোনো রকমের শোরগোল না করে তিনি চলে যেতে চাচ্ছিলেন। যা হোক, কোজেতের ভাড়া দিয়ে তিনি সেতুর উপর উঠে পড়লেন। এই সময় একটি মাল বোঝাই গাড়িও ওপার যাচ্ছিল। ভ্যালজা সেই গাড়ির ছায়ায় লুকিয়ে সেতু পার হতে লাগলেন। সেতুর মাঝ বরাবর এসে কোজেত বলল, আমি কাঁধে চড়ে যাব না বাবা, আমি আবার তোমার মতো হেঁটেই যাব। আমাকে নামিয়ে দাও না, কাঁধে বসে যেতে কষ্ট হচ্ছে। ভ্যালজা তাকে কাঁধ থেকে নামিয়ে দিলেন। সেতু থেকে নদীর উপারে নেমে ডান ধারে ভ্যালজা কয়েকটি কাঠের গোলা দেখতে পেলেন। ভ্যালজা ওদিকে যাওয়াই স্থির করলেন। প্রথমে খানিকটা দ্বিধা ছিল। কাঠের গোলাগুলোর দিকে যেতে হলে কিছুটা পথ একেবারে খোলা মেলা হেঁটে যেতে হবে। রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়ি বা গাছপালাও নেই। জোছনার আলোয় চারধার আলোকিত। ওই পথটুকুতে অন্তত লুকোচুরির কোনো সুযোগ নেই। ভ্যালজা ভাবলেন, নদীর এপারে এখন অবশ্য আগের মতো তেমন বিপদের আশঙ্কা নেই। ইন্সপেক্টর জাভেয়ার ও তার লোকজন তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু এমনও তো হতে পারে নদীর এপারে তারা ভ্যালজার পিছু নেয়নি। সব দ্বিধা ঝেড়ে ফেলে ভ্যালজা কাঠের গোলাগুলোর দিকে এগোতে লাগলেন। গোলাগুলো দেওয়াল দিয়ে ঘেরা। ভ্যালজা দুটো গোলার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া একটি সরু অন্ধকার গলির মুখে এসে দাঁড়ালেন। মনে মনে খানিকটা খুশিও হলেন, যাক, এই গলি দিয়ে গেলে অসুবিধার তেমন কোনো কারণ নেই। গলিতে ঢুকবার মুখে ভ্যালজা পিছন ফিরে তাকালেন, আর তাকিয়ে তার বুক ভয়ে দুলে উঠল। এ জায়গা থেকে পুরো সেতুটা জোছনার আলোয় বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। পিছু তাকিয়ে ভ্যালজা দেখতে পেলেন চারজন লোক সেতুটার উপর দিয়ে হেঁটে এদিকে আসছে। তাদের ছায়া দেখা যাচ্ছে। কিন্তু জাভেয়ার হলো পাকা ঘুঘু, সহজে ছাড়ার পাত্র সে নয়।
ভ্যালজাকে সে সহজে রেহাই দেবে না। ভ্যালজা সেই সরু অন্ধকার গলি দিয়ে এগিয়ে চললেন। দ্রুত পায়ে হাঁটছিলেন ভ্যালজা। রাতের মতো একটা আশ্রয় তো খুঁজে নিতে হবে, কিংবা কোথাও লুকিয়ে থাকার জায়গা আপাতত বের করতে হবে। ভ্যালজা এই কাঠের গোলার দিকে এগিয়ে এসেছে তা জাভিয়ার বুঝতে পারার আগে যত দূর সম্ভব দূরে চলে যেতে হবে। আধার গতিপথে ধাক্কা খেতে খেতে দ্রুত পায়ে হেঁটে চলছিল ভ্যালজা, কিন্তু হঠাৎ সামনে দেখলেন উঁচু এক দেয়াল পথ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। এধারে ওধারে আর কোথাও যাওয়ার পথ নেই। ভ্যালজার বুকের মধ্যে দিয়ে তখন ড্রাম পিটছে। আশঙ্কা আর উত্তেজনায় তখন তার হাত থর থর করে কাঁপছে। এই যে দেখি একটা কানা গলি, এবার উপায়? এখন আর পিছু ফিরে যাওয়ার উপায় নেই। জাভের আর তোর সঙ্গীরা হয়তো ততক্ষণে গলির মুখে এসে দাঁড়িয়েছে, হয়তোবা এদিকে এগিয়ে আসছে। ভ্যালজা ছটপট করতে লাগলেন কি করা যায়। ভ্যালজার বুকের ধুকধুকুনি তখন আরো বেড়ে গেছে। না না, আর দেরি নয়, এই দেয়াল টপকি ওধারে যেতেই হবে। কিন্তু ওদিকে কি আছে? দেয়াল পেরিয়ে তারা কোথায় নামবেন? সেখানেও যদি কোনো বিপদ ওত পেতে থাকে, কারাই বা থাকে প্রকাণ্ড দেয়াল ঘেরা বাড়িতে? ভ্যালজা আর কিচ্ছু ভাবতে চাইলেন না। দেয়ালের গাঁথুনি ভালো করে দেখতে লাগলেন ভ্যালজা। তারপর তার কোটের পকেট থেকে একটা হাতুড়ি ও বেশ সুচালো লোহার একটি শলা বের করে দেয়ালের ইটের ফাঁকে ঠুকে বসিয়ে চাপ দিতে লাগলেন। সর্বশক্তি দিয়ে চাপ দিতে ইটখানা খানিকটা আলগা হয়ে গেল। আর একবার চাপ দিতে ইটখানা খুলে গেল। উত্তেজনায় তখন ভ্যালজার সারা শরীর কাঁপছে, কিন্তু তিনি নিজেকে সামনে নিলেন। একটির পর আরেকটি, আর তার উপরে আরেকটি, এমনি করে কয়েকটি ইট তিনি তাড়াতাড়ি খুলে ফেললেন। একটা মোটা দড়ি কোজেতের কোমরে বেঁধে দিলেন। পায়ের জুতো জোড়া দেওয়ালের উপাশে ফেলে দিলেন। তারপর দড়ির আর এক প্রান্ত হাতে নিয়ে ক্ষিপ্র গতিতে দেওয়ালের সেই গর্তে পা দিয়ে টিকটিকির মতো উপরে বেয়ে উঠে গেলেন। দেয়ালের উপরে উঠে তিনি উপাসটা দেখে নিলেন। তারপর দড়ি ধরে কোজেতকে দেয়াল ধরে উপরে টেনে তুলে ধীরে ধীরে উপাসে নামিয়ে দিলেন। দেয়ালের গা ঘেঁষে একটি গাছের ডাল ধরে ভ্যালজা নিজে নিচে নেমে গেলেন। এদিকে জাভিয়ার ও তার সঙ্গীরা গলির মধ্যে এসে পড়েছে। আতিপাতি করে গলির এখানে সেখানে তারা ভ্যালজা ও কোজেতকে খুঁজে বেড়াতে লাগল। দেয়ালের কাছেও কয়েকবার ঢু মারল, কিন্তু ভ্যালজা দেয়াল পেরিয়ে চলে গেছেন এ কথা তারা স্বপ্নেও ভাবেনি। এত তাড়াতাড়ি ওই উঁচু দেয়াল একটি বৃদ্ধ লোক আরেকটি কিশোরীকে নিয়ে পেরিয়ে গেছেন তা জাভেদ ভাবতে পারেনি। দেয়াল থেকে নিচে যেখানে নামলেন ভ্যালজা, তার অদূরে পুরনো একটি বাড়ি। বাড়িটির গায়ে জায়গায় জায়গায় ফাটল ধরেছে। ওপাশে রয়েছে পুরনো ভাঙা একটি কুয়ো। জায়গাটিকে একটি অতি পুরনো বাগান বাড়ি বলে ভ্যালজার মনে হলো। বেশ বড় এলাকা নিয়েই বাগান বাড়িটা করা হয়েছে। ভ্যালজা যেখানে দাঁড়িয়েছিলেন তার আশেপাশে জঙ্গল, খানিকটা জায়গায় শাকসবজির চাষ করা হয়েছে। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি ফল ফুলের গাছ। অদূরে সেই পুরনো বাড়িটি থেকে লোকজনের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ভ্যালজাও ভাবলেন যে এ বাড়িতে কোনো লোকজন থাকে না। সেই বাড়ির ছাদহীন খোলা চত্বরে কোজেতকে তিনি শুইয়ে দিলেন। শীতে কোজেত তখন কাঁপছে, তাছাড়া সমগ্র ঘটনাটি তার কাছে কৌতূহলপ্রদই মনে হচ্ছিল। ভয় যে পায়নি তাও নয়, কিন্তু সেইটুকু বুঝতে পারছিল যে চারধারে বিপদ ওত পেতে রয়েছে। সে সুযোগ পেলেই ভ্যালজাকে আঁকড়ে ধরবে। বাইরে দেয়ালের উপাসে জাভিয়ার ও তার লোকজন তখনও হন্যে হয়ে ভ্যালজাকে খুঁজে বেড়াচ্ছে। তাদের কথাবার্তা ও পদধ্বনি শোনা যাচ্ছে। ভ্যালজাকে না পাওয়ায় জাভিয়ারের ক্ষোভও ভ্যালজা অনুভব করলেন। তিনি চুপচাপ রইলেন। মনের মধ্যে তার তখনও ঝড় বইছে। ভয়, এই বুঝি জাভিয়ার দেয়াল টপকাবার খবরটা টের পেয়ে যায়। খানিক পর জাভিয়ার তার লোকজন নিয়ে সেই গলি থেকে বেরিয়ে গেল। ভ্যালজা তা বুঝতে পেরে এবার খানিকটা নিশ্চিন্ত হলেন। মনের মধ্যে ঝড়ের দাবাদাবি কমে এলো, আর তখনই তার কোজেতের কথা মনে হলো। মৃতের মতো তার গায়ের সাথে হেলান দিয়ে আছে কোজেত। তার চোখ দুটো বোঝা। গায়ে হাত দিয়ে ভ্যালজা দেখলেন মেয়েটার সারা শরীর বরফের মতো শীতল। ভ্যালজা তার গায়ে মৃদু হাত বোলাতে বোলাতে আস্তে আস্তে ডাকলেন, কোজেত, মামনি। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। ভ্যালজা দারুণভাবে চমকে উঠলেন। তবে কি কোজেত মারা গেছে? সেই থেকে কচি মেয়েটিকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন। বেচারির কষ্ট হচ্ছে কিনা তাও খেয়াল করার সময় হয়নি। ভ্যালজা আবার ডাকলেন, কোজেত, মা কোজেত, মামনি। কিন্তু এবার কোনো জবাব এলো না।
ভ্যালজা শিউরে উঠলেন। তার সারা শরীর বেয়ে একটি হিম শীতল স্রোত যেন বিদ্যুৎ গতিতে ছুটে গেল। তার স্নায়ুগুলো যেন নির্জীব হয়ে আসছে। এমনই সময় চারিদিকে এক স্বর্গীয় সুবাতাসে ভরে গেল। চারধারে নীরব পরিবেশ ধীরে ধীরে জেগে উঠল। নারী কণ্ঠে কে যেন প্রার্থনা সঙ্গীত গাইছে। কুয়াশায় যে বাড়িটি ভ্যালজার চোখের সামনে দূরে এক ঝাপসা অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই বাড়ি থেকেই গান ভেসে আসছে। কে গান গাইছে ভ্যালজা তা জানেন না, গানের বাণীও স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু গানের সুর মাধুরীতে তার সারা অন্তর ভরে উঠল। ভ্যালজার মনে হলো তার মনের সব পাপ, সব ক্লেদ, সকল দুঃখ ওই সুরের ঝর্ণা ধারায় বুঝি পবিত্র হবে, নির্মল হবে। জীবনের অতীত কৃতকর্মে অনুতপ্ত, জীবনের চাওয়া পাওয়ার বেদনা, বিধুর অন্যায় অবিচারে তার সমাজের অর্থহীন প্রবঞ্চনা, জীবনের উপর ক্ষুব্ধ ভ্যালজার মনে হলো শয়তানের সঙ্গীদের অট্টহাস্য মিলিয়ে যাওয়ার পরে প্রার্থনা সঙ্গীতের স্বর্গীয় সুর তাকে অভয় দিচ্ছে, তাকে দিচ্ছে সান্ত্বনা আর প্রেরণা। এই নিস্তব্ধ নীরব পরিবেশে রাতের বুকে আলোক শিখার মতো সে যেন তাকে বলছে, ভ্যালজা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই ভ্যালজা, ঈশ্বর তোমার সাথে আছে। ভ্যালজা সেই প্রার্থনা সঙ্গীত শুনতে শুনতে হাঁটু গেড়ে বসে প্রার্থনায় যোগ দিলেন। প্রার্থনায় নীরবে আরও একজন যোগ দিল, সে কোজে। শীতে এবং দীর্ঘ পথ অতিক্রমের পরিশ্রমে সে একেবারেই নেতিয়ে পড়েছিল। সে সবকিছুই তখনও আধো আধো অনুভব করছিল, কিন্তু কোনো কথা বলতে পারেনি। শীতে তার শরীর হিম হয়ে গেছে। এমন সময় গান থেমে গেল। তারও কিছু পর ভ্যালজার ধ্যান ভাঙল। সঙ্গীতের সুরে তিনি আর এক জগতে চলে গিয়েছিলেন। যখন খেয়াল হলো তখন গান থেমে গেছে। চারিদিকে সেই নীরব নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই। নিঝুম রাত, বাতাসে শুকনো পাতার মর্মরধ্বনি, এসব কিছুতেই সে স্বর্গীয় গানের রেশ। ভ্যালজা আবার ধীরে ধীরে ডাকলেন, কোজেত, মামনি আমার। এবার কোজেত সাড়া দিল। ভ্যালজা তার কাছে আরো ঝুঁকে বসলেন। গায়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলেন, এই তো মামনি, এই তো মামনি। মামনি, তোমার ঘুম পেয়েছে? কোজেত কোনো মতে জবাব দিল, আমার খুব শীত লাগছে বাবা, অনেকক্ষণ থেকেই লাগছে। ভ্যালজা তাড়াতাড়ি গায়ের কোট খুলে কোজেতের সারা দেহ ঢেকে দিলেন। নারী পরীক্ষা করে দেখলেন বড় দুর্বল ওর শরীর, একটু আগুন দরকার, নইলে শীতে মেয়েটি মরে যাবে। গায়ে হাত বোলাতে বোলাতে ভ্যালজা আবার জিজ্ঞেস করলেন, এই তো মা, এখন এখন শীত একটু কম লাগছে? হ্যাঁ মামনি, একটু আরাম লাগছে? কোজেত ধীরে ধীরে মাথা নত করল। ভ্যালজা বললেন, আমি একটু আসছি মা। হ্যাঁ, কেমন? তুমি এখানে থাকো, তোমার কোনো ভয় নেই। একটু আগুন, একটু আশ্রয়ের খোঁজে ভ্যালজা বেরিয়ে গেলেন। একটু ভালো আশ্রয়, একটু আগুনের খোঁজে পুরনো সেই ভাঙা বাড়ির চত্বর থেকে ভ্যালজা বেরিয়ে এলেন। কুয়াশার ঝাপসাভাবে সে বড় বাড়িটি দেখা যাচ্ছিল। ভ্যালজা সেদিকে এগিয়ে গেলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। বাড়ির দরজা জানালা সব বন্ধ। খানিকক্ষণ পর ভ্যালজা ফিরে এলেন। কোজেত তখন ঘুমিয়ে পড়েছে। তিনি আবার তার গায়ে হাত বোলাতে লাগলেন। মেয়েটির শ্বাস প্রশ্বাস ক্ষীণভাবে চলছে, শরীর যেন জমে রয়েছে শীতে। একটু আগুন না হলেও একে আর বাঁচানো যাবে না। ভ্যালজা এসব কথা ভাবছিলেন। শীতে দুশ্চিন্তায় সন্ধ্যা থেকে ছুটে বেড়ানোর পরিশ্রমে তিনি নিজেও ক্লান্ত ও অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ ভ্যালজা একটি শব্দে চমকে গেলেন। অদূরে বাগানের দিক থেকে যেন একটি ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। এক নাগারে নয়, মাঝে মাঝে থেমে থেমে। আবিষ্ট হয়ে শব্দটি শুনতে শুনতে ভ্যালজা উঠে দাঁড়ালেন এবং শব্দ লক্ষ্য করে ফিরে তাকালেন। আর তাকিয়েই দারুণভাবে আঁতকে উঠলেন ভ্যালজা। অদূরে শাকসবজির বাগানে একটি লোক এদিকে পিছু ফিরে কি যেন করছে। লোকটি ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে আর মাঝে মাঝে নিচু হয়ে যেন কি করছে। হাঁটার সময় ওখানে আবার একটি ঘণ্টাও বাজছে। ভ্যালজার মাথার মধ্যে তখন আবার চিন্তার ঝড় বইতে শুরু করেছে। এই লোকটি কে? ভ্যালজাকে দেখে সে যদি এক্ষুনি চোর চোর বলে চেঁচিয়ে ওঠে, বাড়িতে বোধহয় লোকজন থাকে, তাহলে তারা জেগে উঠবে। আশেপাশ থেকে লোকজন এসে জড়ো হবে, তারা পুলিশ ডাকবে।
ভ্যালজাকে তারা গ্রেফতার করে নিয়ে যাবে। ভ্যালজার কথা কেউ বিশ্বাস করতে চাইবে না। সে যে আর সবার মতোই সুন্দর সুখী জীবন সে কবে থেকে কামনা করে আসছে তা কি করে বোঝাবে? সে যে সৎভাবে বেঁচে থাকতে চায়, সে যে অজিতকে ঘিরে নতুন জীবনের স্বাদ পেয়েছে, এ কাকে বোঝাবে? মানুষকে আর তো বিশ্বাস নেই। না না, কোনো মানুষকেই নেই। কিন্তু কি করবেন তিনি? যে কোনো মুহূর্তে লোকটি তাকে দেখে ফেলতে পারে। কয়েক মুহূর্ত ভাবলেন ভ্যালজা, তারপর সোজা সেই লোকটির পিছনে গিয়ে দাঁড়ালেন। পকেট থেকে বেশ কিছু টাকা বের করে হঠাৎ পিছন থেকে হাত বাড়িয়ে লোকটির সামনে ধরে ভ্যালজা বলে উঠলেন, আমাকে একটু দয়া করুন ভাই, আমার কচি মেয়েটি শীতে জমে গেছে, আমিও ভীষণ পরিশ্রান্ত, একটু আগুন, রাতের মতো একটু আশ্রয়ের দরকার, নইলে নইলে আমার মেয়েটি বাঁচবে না ভাই। আপনি কে তা আমি জানি না, আর আমার পরিচয়, আমার সব বৃত্তান্ত আপনাকে বলবো, তারপর যা হয় আপনি করবেন, কিন্তু দয়া করে আজকের রাতের মতো একটু আশ্রয় দিন। আমি এই জন্য আপনাকে টাকা দেব। এই নিন, এই নিন, এই কটি টাকা রাখুন আপাতত, দরকার হলে সকালে আরো দেব। ভ্যালজা এক নাগারে কথাগুলো বলে গেলেন। উত্তেজনায় ক্লান্তিতে তার সে বাড়িয়ে দেওয়া হাত কাঁপছে। লোকটি প্রথমে দারুণ ভড়কে গেল। প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতেই সে পিছন ফিরল। ভ্যালজার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ সে ভ্যালজার পায়ে লুটিয়ে পড়ে বলে উঠল, ফাদার মাদলেন, আপনি? ভ্যালজা চমকে উঠলেন। ফাদার মাদলেন? হ্যাঁ, এই নামেই লোকটি তাকে ডাকল, কিন্তু ফাদার মাদলেন তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। শীতের রাতে এই ক্লান্ত প্রহরে এই অচেনা জায়গায় হারানো নামে তাকে আবার কেউ ডাকবে এ তিনি ভাবতেও পারেননি। লোকটি উঠে দাঁড়িয়েছে। ভ্যালজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর এটা কার বাড়ি? আমি আমি ফসলবা, ফাদার মাদলেন, আমি সেই ফসলবা। কি আশ্চর্য, আপনি আমাকে চিনতে পারছেন না? ভ্যালজা চুপ করে রইলেন। হয়তো তিনি তখনও চিনতে পারেননি। স্মৃতির গহ্বরে তিনি এই অচেনা লোকটির চেনা মুখটি খুঁজে বেড়াচ্ছেন। আমি সেই ফসলবা, ফাদার মাদলেন। আমাকে আপনি গাড়ির চাকা তলা থেকে বাঁচিয়েছিলেন, মনে পড়ে ফাদার মাদলেন? ওহো, তুমি ফসলভা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব মনে পড়ছে, সব। তুমি এখানে কি করছো ফসলভা? তরমুজ ঢেকে দিচ্ছি। সারা রাতেই আমার মনে হয়েছিল যে আজ রাতে দারুণ শীত নামবে, তুষার পড়বে। ঠিক তাই হয়েছে। কিন্তু ফাদার মাদলেন, আপনি এখানে এলেন কি করে? বলছি ফসলভা, সব বলছি। আমি বড় ক্লান্ত ভাই। তোমার হাঁটুতে ঘন্টা বাঁধা কেন তাই ভাবছিলাম। থেমে থেমে, কখনো ধীরে কখনো দ্রুত ঠুংঠাং শব্দ হচ্ছে কেন? ঘন্টা তো বাঁধতেই হয় ফাদার মাদলেন। এই ঘন্টার শব্দ শুনে ওনারা বুঝতে পারেন যে আমি ওখানটায় রয়েছি। এ হলো স্ত্রীলোকের রাজ্যি। পুরুষদের তাদের চোখে পড়া নিষেধ। ঘন্টার শব্দ শুনে তারা সরে যেতে পারে। ঠিক বুঝতে পারছি না ভাই, এখানে কারা থাকেন? হ্যাঁ, সে কি ফাদার মাদলেন, আপনি জানেন না এখানে কারা থাকেন? ধরে নাও আমি জানি না, আর আমার জানার কথাও তো নয়। এই বুড়ো আমার মতো কতগুলো আপনার দয়া পেয়েছে। আমার কথা কি আর আপনার মনে আছে? আমি কিন্তু সব সময় আপনার কথা মনে করি। কিন্তু এটা কার বাড়ি? সে কি ফাদার মাদলেন, এই তো সেই কুমারী আশ্রম। আপনি তো আমাকে এখানে মালির কাজ জুটিয়ে দিয়েছিলেন। কিন্তু কিন্তু ফাদার, সে যাক, তা আপনি এখানে এলেন কি করে? এখানে তো পুরুষেরা আসতে পারে না। তোমার কাছেই তো এসেছি ফসলভা, তুমি তো রয়েছো। আমার কাছে? হ্যাঁ ফসলভা, হ্যাঁ, আমি তোমার এখানে থাকতে চাই। ফসলভা ঠিক ভেবে পায় না ভ্যালজা কি বলতে চাইছেন। সে আমতা আমতা করে বলে, আপনি আমার এখানে থাকতে চান ফাদার মাদলেন? কিন্তু কিন্তু এখানে যে পুরুষদের থাকার নিয়ম নেই, আপনি কি করে থাকবেন? হ্যাঁ,
আমি আমি ঠিক বুঝতে পারছি না। বেলজা এবার ফজলবার হাত দুটো চেপে ধরে বলেন, আমি তোমার সাহায্য ভিক্ষা করছি ভাই ফসলভা। আজ আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। একদিন আমি তোমার জীবন রক্ষা করেছিলাম, তার কোনো প্রতিদান হিসেবে নয়। আজ আমি তোমার সাহায্য চাই। বৃদ্ধ ফজলভা বিস্ময়ে অতিভূত হয়ে গেল। ফাদার মাদলেন তার হাত ধরে সাহায্য চাইছেন, এটা যে তার কল্পনার অতীত। করুণায় আর সমবেদনায় তার সারা শরীর এবং মন ভরে উঠল। বেলজার হাতের মুঠোয় বন্দি তার হাত দুটো। বেলজার হৃদয়ের আকুতি যেন ওই হাতের ভাষায় অনুভব করল। ফজলভা বলল, ফাদার মাদলেন, আপনি আমাকে আদেশ করুন, বলুন আমাকে কি করতে হবে। জীবন দিয়ে প্রয়োজন হলেও আমি সে আদেশ পালন করব। আপনার কোনো কাজে আসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। ফাদার মাদলেন, আদেশ করুন আমাকে, আদেশ করুন। ফজলভার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন বেলজা, মাত্র কয়েকটি মুহূর্ত। তারপর বললেন, তুমি সত্যি বলছো ফসলভা? শুধু আমি নই, আমার সাথে একটি কচি মেয়েও রয়েছে। আমাদের তুমি সাহায্য করবে? ফজলভা বলল, সত্যি ফাদার মাদলেন, সত্যি বলছি। আপনার দয়ার ঋণ কি আমি কোনোদিনও শোধ করতে পারবো? আপনি বলুন আমায় কি করতে হবে, আপনি আদেশ করুন। তুমি এখানে কোথায় থাকো? ওই ওই ভাঙা বাড়ির পিছনে ছোট একটা ঘরে। কটি কামরা তোমার? 3টে কামরা নিয়ে আমার সংসার। বেলজা বললেন, দেখো ফসলভা, আমার দুটো শর্ত রয়েছে। আমি কেন তোমাদের এখানে এলাম, কি করে এলাম, তা আমায় জিজ্ঞেস করতে পারবে না, কোনো কৌতূহল দেখাবে না। আর আমার সম্পর্কে তুমি যা জানো কাউকে কোনোদিন বলবে না। বলো ভাই ফসলভা, প্রতিজ্ঞা করো আমার অনুরোধের কোনোদিন অন্যথা হবে না। ফজলভা বলল, আমি কথা দিলাম। আমি জানি ফাদার মাদলেন কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। কোনো ষড়যন্ত্র তার মনে নেই, নেই কোনো অসৎ উদ্দেশ্য। বেলজা বললেন, আমাকে তুমি বাঁচালে ভাই, আমাকে তুমি বাঁচালে। তোমার এই দয়া আমি কোনো দিনও শোধ করতে পারবো না। তোমার সেই 3টি ঘরের একটিতে আমারও আমার মেয়ের জায়গা হবে তো? তুমি থাকার ব্যবস্থা করতে পারবে তো? আমি এখন থেকে তোমার এখানেই থাকতে চাই। ফজলভা বলল, হ্যাঁ হ্যাঁ ফাদার মাদলেন, এখন থেকে আপনি এখানেই থাকবেন, এখানেই থাকবেন। তাহলে চলো ভাই, আমার মেয়েটিকে নিয়ে আসি। ওর জন্য এখন একটি বিছানা ও একটু আগুন দরকার, নইলে ও মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। কুমারী আশ্রমে আবার নতুনভাবে জীবন শুরু করলেন বেলজা। ফজলভা আশ্রমের প্রধান কুমারীর কাছে বেলজাকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিলেন এবং তাকে কাছে রাখার অনুমতি চাইলেন। দীর্ঘদিন আশ্রমে কাজ করেছে ফজলভা। বয়সে বৃদ্ধি হলেও কাজে তার কখনো উৎসাহের অভাব দেখা দেয়নি। কোনো কাজে সে ফাঁকি দিয়েছে এই অপবাদ কেউ তাকে দেবে না। বিশ্বস্ততার সাথে সে কাজ করে আসছে। ফজলভার আবদার তাই প্রধান কুমারী মঞ্জুর করলেন। আশ্রমের কাজে বেরোনোর সময় বেলজা ফজলভার মতো পায়ে ঘণ্টা বাঁধা শুরু করলেন। দিনে কিছুক্ষণ তিনি আশ্রমের কাজ করেন, তেমন কিছু নয়, শুধু বাগানে তদারকি করা। তার হাতে পড়ে বাগানের চেহারাই বদলে গেল। বাকি সময় বেলজা আশ্রমের মধ্যেই কাটাতেন। বাইরে তিনি বেরোতেন না, ভয় ছিল জাভিয়ার বোধহয় এখনো হাল ছাড়েনি। আশেপাশে কোথাও হয়তো সে উৎপেতে রয়েছে। এদিকে কোজিদকে আশ্রমের বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। বেলজার কাছে সে প্রতিদিন 1 ঘন্টা করে থাকার অনুমতি পেল। দেয়াল ঘেরা আশ্রম এখন বেলজার পৃথিবী। এই পৃথিবী থেকে বাইরের যে আকাশ দেখা যায় তার দিকে মাঝে মাঝে তিনি উদাসী দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মন তার তখন কোনো সুদূরে হারিয়ে যায় কে জানে। কোজেদও আশ্রমে এসে বাবাকে আরো ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারল। চারিদিকে যেন এক বিষণ্ণ পৃথিবী। আশ্রমের কুমারীরা সব সময় বিষণ্ণ থাকে, দুঃখ যেন তাদের চারপাশে, তাদের যেন খুশি হতে নেই, এমনই এক পরিবেশ। এদিকে বাবাও বাইরে বেরোন না। কাকা বুড়ো ফজলভা এ কাজে সে কাজে বাইরে যাওয়া আশা করেন। বাবা মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকেন। তাকে বড় নিঃসঙ্গ মনে হয়, কিন্তু তবুও তার মন শান্ত। প্রতিদিন বাবা তাকে যে সময়টুকু কাছে পান ততক্ষণ আনন্দ আর আদরে ভরিয়ে রাখেন।
কোজেত তার বাবার সাথে আশ্রমের কুমারীদের তুলনা করে। বাবাকে সে যতই নিবিড় করে দেখেন ততই তার শিশু মন বাবার প্রতি অপরিসীম শ্রদ্ধায় ভরে ওঠে। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। বুড়ো ফসলভা একদিন মারা গেল। তার মৃত্যুর পর ভ্যালজা আবার ভাবনায় পড়লেন। এবার তিনি কি করবেন? আশ্রমেই থাকবেন নাকি চলে যাবেন? অনেক চিন্তা ভাবনার পর ভ্যালজা ঠিক করলেন আশ্রমে থাকা তার পক্ষে এখন আর সম্ভব নয়। তিনি কোজেতকে নিয়ে আশ্রম ছেড়ে চলে গেলেন। কোথায় গেলেন আশ্রমের কেউ তা জানতে পারল না। ভ্যালজা প্যারিসে চলে এলেন, বাসা ভাড়া করলেন। মেয়ে কোজেতকে নিয়ে আবার শুরু করল তার নতুন জীবনের যাত্রা। এখন থেকে তার নাম হলো ফসলভা। দিনের পর দিন, মাসের পর মাস গড়িয়ে যায়, কেটে যায় বছর। কোজেত এখন আর ছোট্ট মেয়ে নয়, কৈশোর তার পেরিয়েছে। আগের চেয়ে সে আরো অনেক সুন্দরী হয়েছে। যা ভ্যালজা ওরফে ফসলভা নিজেও অনেক সময় অবাক হয়ে যান। তার ছোট্ট মা মনি কোজেত আজ এত বড় হয়ে গেছে। ভ্যালজা ভাবেন, দিন কি আর কারো জন্য বসে থাকে? তার জন্যও নয়। নিঃসঙ্গ পথিকের মতো সেই কবেই তিনি যাত্রা শুরু করেছেন। দুঃখ, বেদনা আর চকিত সুখের নানা রঙের দিনগুলো পায়ে পায়ে কত দূর চলে গেল। মাঝে মাঝে ভাবতে বসেন ভ্যালজা। কোজেতকে দেখে তখন তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। আপন মনে হাসেন, কখনো কখনো মুগ্ধ হন। কোজেতকে মানুষ করে তোলার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। তারপর একসময় আবার মন উদাস হয়ে যায়। মাঝে মাঝে কোজেতের বিয়ে দেওয়ার কথা মনেও হয়। তখন মন আরো উদাস হয়, কোথাও যেন ফাঁকা ফাঁকা লাগে। কোজেতকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব মনে হয়। আবার ভাবেন, তা কি করে হয়? মেয়েকে একদিন বিয়ে দিতেই হবে। একটি ব্যাপারে ভ্যালজা আজকাল চিন্তিত ছিলেন। কোজেতের সাথে জনৈক ব্যারন পুত্রের আলাপ হয়েছে। অভিজাত ঘরের এই ছেলেটির সাথে কোজেতের পরিচয় বেশ ঘনিষ্ঠ হয়েছে, তাও তিনি বুঝতে পেরেছেন। ছেলেটির নাম ম্যারিউস, বয়স বছর 20 হবে। তার বাবার নাম ব্যারন পমেয়ার্সি, প্যারিসের বিশিষ্ট অভিজাত মসিয়ে জিলেন রামার একমাত্র দৌহিত্র ও উত্তরাধিকারী হল ম্যারিউস। ম্যারিউস মাতৃহীন। সে শিশুকাল থেকেই তার দাদু দিদার কাছে মানুষ। ছেলেটি তাদের বাসায় প্রায় আসে। ভ্যালজা প্রথমে কোজেত ও ম্যারিউসের এই মেলামেশা তেমন পছন্দ করেনি। তার নয়ন মনি মা মনি তার কাছ থেকে চলে যাবে এ তিনি ভাবতেও পারছিলেন না। কিন্তু যেতে তো তাকে একদিন দিতেই হবে। তখন তার মনে হল ম্যারিউস হল ধনী অভিজাত ঘরের সন্তান। ব্যারন পুত্রের এই ভালোবাসা যদি মোহ বা চোখের ঘোর হয়, এই মোহ কেটে গেলে সে যদি কোজেতকে পরিত্যাগ করে, এমনই ভাবনায় দুলেছিল ভ্যালজার মন। কিন্তু এর মাঝে তিনি আবিষ্কার করেছেন তাদের এই ব্যাপারটা তিনি নিজেই কখনো যেন প্রশ্রয় দিয়েছেন। তখন বৃদ্ধ ভাবেন, তাই তো, এই যে তার মা মনির মনের ব্যাপার, তার হৃদয়ের মনির আনন্দের পসরা। ম্যারিউসের মনেও খানিকটা শঙ্কা ছিল, তার দাদু এ বিয়েতে সম্মতি দেবেন তো? যদি না দেন তবে কি হবে? ম্যারিউস তাও ভেবে দেখেছিলেন, তবুও কোজেতকে সে ছাড়তে পারবে না। দেখতে দেখতে 1832 সালে সেই স্মরণীয় জুন মাস এলো। চারিদিকে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। রাজ সৈন্যের সাথে চলছে এখানে সেখানে বিদ্রোহদের খণ্ডযুদ্ধ। জনগণের জন্মগত অধিকার দিতে হবে, তাদেরকে জীবনের সার্বিক আলোকের উন্নতির সুযোগ দিতে হবে। চারিদিকে বিদ্রোহের বজ্র ঘোষণা, সাধারণতন্ত্র কায়েম হোক, প্রজাতন্ত্র জিন্দাবাদ। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা। কেমন লাগলো আমাদের আজকের পরিবেশনা? খুব শীঘ্রই আমরা ফিরে আসবো লে মিজারেবল গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।